গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তার সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আবু সাইদ অপুর রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক সম্প্রচার মাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে সাক্ষাৎকার দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমটিকে তিনি বলেছেন, নির্বাচন যদি বৈধ বা আইনসঙ্গত না হয় তাহলে তার কোনো মানে হয় না। গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন এবং উপভোগ্য একটি নির্বাচন নিশ্চিত করাই তার কাজ বলে জানান ডক্টর ইউনূস। My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. Everybody who are voters can cast their vote because our voters couldn't vote for the last 15 years. ডক্টর ইউনূস আরো বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্ত হিসেবে বিবেচিত ব্যাপক সংস্কার সম্পন্ন করার কাজ করছে। Our commitment was to make sure that we do the reform desired by the people during this uprising, commitment they have made to the nation during the uprising, put them into these three categories. ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সিএনএ বলছে, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত প্রত্যাবর্তনের অনুরোধে সাড়া দেয়নি। এর ফলে ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি হয়েছে। Good relationship, Pakistan, China also would like to have good relationship with India. Abu Sadopu, MyTV, Dhaka. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ছাত্র, শ্রমিক জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। আবহমান কাল থেকে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। প্রধান উপদেষ্টা সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতির ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। এ সময় শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় রাজধানীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গুলশান কার্যালয়ে মায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলটির স্থায়ী কমিটি সহ বিভিন্ন স্তরের নেতারাও দোয়া মোনাজাতে অংশ নেন। নির্বাচন বানচাল করতে এখনও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টন কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় দলের স্থায়ী কমিটির অপর দুই সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানও নির্বাচন, সংস্কার, খালেদা জিয়া ও তার পরিবারের সদস্য এবং বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ফ্যাসিবাদী অপশাসনকালে নির্যাতনের বিচার দাবি করেন। ইলিয়াস মাতবারের রিপোর্টে বিস্তারিত।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে আল্লাহর কাছে আরো দীর্ঘ জীবন কামনা করেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন, খালেদা জিয়া কারাগারে থাকাকালীন সময়ে তার সাথে যে অন্যায় অবিচার করা হয়েছে সেই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, বিএনপির হাল ধরেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অনেক রক্তপাত হলেও এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। যত রক্ত ঝরুক, যত জীবনই যাক, এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। এই নির্বাচন সম্পন্ন হওয়া, ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুঃসময়ে বহু মানুষ দল ছেড়ে গেছে, কিন্তু দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। রাজনীতির এক দুঃসময়ে জন্মলাভ করেছিল শহীদ জিয়ার হাত ধরে। সেই দলটা সামরিক স্বৈর শাসন ধ্বংস করার চেষ্টা করেছে। বহু মন্ত্রী, বহু এমপি, বহু নেতা দল ত্যাগ করেছে। দলের সেই দারুণ দুঃসময়ে দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তবে এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের কেক না কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করার মতো কোনো শক্তি নেই। প্রধান উপদেষ্টার বলা অনুযায়ী নির্বাচন হবে। শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরই মধ্যে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে কাজ করতে শুরু করেছে জানিয়ে শফিকুল আলম বলেন, বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের মহোৎসব সবাই দেখতে পাবে। সংস্কারের বিষয়ে প্রেস সচিব বলেন, সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, আর সেটা দৃশ্যমানও। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে, এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে, সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন। সিলেট থেকে লুট হওয়া আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে, যদিও মোট ১.৫ কোটি ঘনফুট পাথর লুট হয়েছে। এদিকে শুক্রবার কোম্পানিগঞ্জ উপজেলার ক্রাশার মিলগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় সেখানে রাখা বড় পাথরগুলো উদ্ধার করে পরিমাপ করে প্রশাসন। জেলা প্রশাসন জানায়, অভিযানের সময় ক্রাশার মিলগুলোতে কাউকে পাওয়া যায়নি। এরই মধ্যে যেসব পাথর চূর্ণ করা হয়ে গেছে তা বাজেয়াপ্ত করা হবে। সবশেষ বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরা থেকে ৪০,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এর আগে গত ২ দিনে সিলেট থেকে আরও আনুমানিক ৬০,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। পরিবেশ কর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে ১ বছরে সিলেট থেকে প্রায় ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকার বেশি। রাজধানীর বাজারে মাছ ও সবজির যোগান কমেছে, এজন্য দামও বেশ চড়া বলে দাবি করছেন বিক্রেতারা। চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া ৪০০ টাকা কেজির নিচে কোনো মাছ নেই। আর নদ নদীর সুস্বাদু মাছের স্বাদ নিতে চাইলে গুনতে হবে ৬০০ থেকে ১,০০০ টাকা। আরও এক দফা দাম বেড়েছে কাঁচামরিচ, বেগুন, করলা সহ বেশ কিছু সবজির। বেড়েছে ডিমের দামও, পেঁয়াজের দামও লাগামহীন। আর এমন পরিস্থিতিতে মধ্যবিত্তের নাভিশ্বাস অবস্থা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গেল কদিনের টানা বৃষ্টিকে অজুহাত হিসেবে সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। নিত্য প্রয়োজনীয় পণ্য, পেঁয়াজ, আদা ও ডালের দাম বাড়তি থাকলেও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। ৭৮০ দেশি ষাঁড় গরু যেটা, ওটা ৭৮০। আর এমনি গাইটাই হইলে দামর টামর হলে ১০-২০ টাকা কম। এই পোস্তা ১০০ টাকা কেজি, বেগুন ১০০ টাকা কেজি, শসা ১০০ টাকা আছে,
80 টাকা আছে কেজি, বটবটি 100 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ আসার কথা ছিল, মাঝখানে আসবে না বলে দাম আরও বাড়ছে। দাম এখন বেড়েছে, সেই ক্ষেত্রে এখন এভাবেই চলতেছে আর কি বাংলাদেশ। ভরা বর্ষা মৌসুমে সরবরাহ কম এমন কারণ দেখিয়ে বাজারে বেড়েছে সব ধরনের মাছের দামও। ক্রেতাদের ভিন্ন মত থাকলেও বিক্রেতাদের দাবি ইলিশের দাম কিছুটা কমেছে। এই মাছটা আমার কাছে চাচ্ছে যে 1200 টাকা কেজি। এই মাছ আমরা 600 টাকা কেজি, 500 টাকা কেজি এক সময় আমরা খেয়েছি। 1300 টাকা দিয়ে কিনতে পারছি, আমার ক্রয় ক্ষমতার মধ্যে দেখে আমি কিনতে পারছি, কিন্তু 3000 টাকা যে ইলিশ মাছ ওটা আমার ক্রয় ক্ষমতার ভিতরে নাই, এই জন্য আমি কিনতে পারিনি। পাঙ্গাস ছোট হইলো 180, বড়রা 4 কেজি ওজন হইলো 240। পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম। গত 15 দিনে 1 ডজন ডিমে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা হালি বিক্রি করতেছে 48 টাকা, আর 1 ডজন যারা নিচ্ছে 144 টাকা আসে, রাখতেছে 140 টাকা। আগের তুলনায় 100 ডিমে 300 টাকা বৃদ্ধি। এদিকে সোনালী ও ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। দীর্ঘ 6 বছর পর হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ছাত্র সংসদের এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে বাড়তি উচ্ছ্বাস। দলগুলোর মাঝে চলছে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার দেওয়ার প্রতিযোগিতা। গুরুত্ব পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, আবাসন সংকট, ধর্মীয় স্বাধীনতা সহ নানা সংকট সমাধান। এখন পর্যন্ত দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মনোনয়ন ফর্ম নেওয়া হয়েছে 42টি, জমা পড়েছে 7টি। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে নানা আয়োজন। শিক্ষার্থীরা বেছে নেবেন নিজেদের পছন্দের প্রতিনিধি। সর্বশেষ তথ্য মতে নির্বাচনকে ঘিরে ভিপি পদে মনোনয়ন কিনেছেন 10 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 2 জন সহ কেন্দ্রীয় এবং হল সংসদ মিলিয়ে মনোনয়ন কেনা হয়েছে 42টি, জমা পড়েছে 60টি। ডাকসুর তফসিল ঘোষণার পর হল কমিটি সহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনা হলেও প্রতিনিধিত্বমূলক ছাত্র সংসদ নির্বাচনে ভরসা রাখতে চান শিক্ষার্থীরা। এটা ভোটাধিকার প্রয়োগ একজন নাগরিকের জন্য আনন্দের, তেমনি একজন শিক্ষার্থী হিসেবে ডাকসুতে তিনি ভোট দান করবেন, এটা আমাদের জন্য অবশ্যই একটা আনন্দের বিষয়। কারণ ডাকসুর মাধ্যমে এই গণতান্ত্রিক সুষ্ঠু যে চর্চাটা সেটা ফেসিলিটেড হবে আর আমি এটা মনে করি। স্টুডেন্টরা আগের থেকে এখন হয়েছে, সোচ্চার হয়েছে, তারা এখন যে কোনো বিষয়ে মতামত দিতে পারছে। এইটাই আশা করতেছি যে যারাই নির্বাচিত হবে ফেয়ার ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আর তারা স্টুডেন্টদের নিয়ে কাজ করবে। প্রার্থীদের অঙ্গীকারে গুরুত্ব পাচ্ছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, আবাসন সংকট সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ নানা বিষয়ে। সাধারণ যে শিক্ষার্থী আমরা চাই যে আমাদের হলে পরিবেশের জন্য ভালো থাকে, আমাদের যে অধিকারটা আছে আমরা যেন সেটা পাই। ক্যাম্পাসের সেফটির বিষয়টা নিশ্চিত করতে হবে, যে কেউই যেন ক্যাম্পাসের স্টুডেন্ট হোক বা ক্যাম্পাসের বাইরের কেউ হোক যেন এসে আমাদের ক্যাম্পাসে হ্যারাস করতে না পারে। আমার মনে হয় না কেউ আসলে আগের মতো যে ফ্যাসিবাদী আচরণ আবার ফিরে নিয়ে আসবে, সেটা পারবে না। এই জন্য যেখানে আসলে সাধারণ শিক্ষার্থী সবার ভোটের মাধ্যমে সে নির্বাচিত হবে। সম্ভাব্য প্রার্থীরা দিচ্ছেন সংকট সমাধানের প্রত্যাশা, কাজ করতে চান শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায়। ক্যাম্পাসে হচ্ছে যে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, আমাদের নারী স্টুডেন্টদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, তাদেরকে যত্রতত্র প্রায়ই আমরা দেখি যে হ্যারাস হইতে হয়, আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করা। আমি কোনো প্যানেল থেকে না, আমি হচ্ছে মোটামুটি ক্যাম্পাসে অনেক কিছু কাজ করেছি এবং গণ অভ্যুত্থানে সামনে সারি থেকে ভূমিকা থাকার সুযোগ হয়েছিল। ওই জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে আমার আগে থেকে একটা কানেক্টিভিটি আছে। পরবর্তী সময় যারা দেখেছি আমরা অভ্যুত্থানের শক্তিগুলো কিন্তু একটা পর্যায়ে দুর্নীতি বা অনেক কিছু জড়িয়ে গিয়েছে। তো ওইরকম জায়গায় যারা যায় নাই, এরকম যারা ভালো ফেসগুলো রয়েছে এবং শিক্ষার্থীদের কাজ করেছে অতীতে, এরকম যারা আছে এদেরকে নিয়ে হয়তো আমি আমার মতো করে আগাতে পারি। গেস্ট রুম, গণরুম সহ পতিত ফ্যাসিবাদী সংস্কৃতি ভেঙে দিয়ে প্রতিনিধিত্বমূলক ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার মান নিশ্চিত হবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। শাপলা গণহত্যা সহ বিচারিক ও বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডে বিচার এবং শাহবাগী কুশীলবদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মঞ্চ 24 নামে একটি সংগঠন। মতিঝিলে শাপলা চত্বরে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে এসব দাবি জানানো হয়। এ সময় সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, রক্তের বিনিময়ে যে সরকার গঠন করা হয়েছে তা এনজিও সরকারে রূপ নিয়েছে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে।
শাপলা গণহত্যা সহ বিচারিক ও বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচার এবং শাহবাগী কুশীলবদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মঞ্চ ২৪। সমাবেশে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, রক্তের বিনিময়ে যে সরকার গঠন করা হয়েছে তা এনজিও সরকারের রূপ নিয়েছে। বর্তমান সরকার এটা হলো আমাদের রক্তের থেকে পাওয়া সরকার, সমাজ হয়ে গেছে এনজিও সরকার। এরা ছিল বিদেশে, এসে এখন বিদেশের মতো শাসন শুরু করছে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সামনে, 1 লাখ লোক মারা যায় নাই। এই যুদ্ধটাকে বিতর্কিত করার জন্য শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে 30 লাখ বলেছেন। উনি মুক্তিযোদ্ধা শব্দটাকে, পবিত্র শব্দটাকে উনি অপমানিত করেছেন। এ সময় সব হত্যার বিচারের আহ্বান জানান গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হক এবং লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ। 24-এর এই জুলাই অভ্যুত্থানের পিছনে আপনি যদি কয়েকটি কারণকে উল্লেখযোগ্য ধরতে চান, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শাপলার সেই পাচিমের গণহত্যা। ঠিক কিনা বলেন? ওই 75 সালে 15ই আগস্ট, আজকে 15ই আগস্ট নাজাত দিবস, জাতি প্রথমবার মুক্তি পেয়েছিল ওই 15ই আগস্টে। আর তা না হলে এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা বাংলাদেশ ব্যাংকের পিছনেরটা নাম থাকতো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঢাকা। এ সময় মঞ্চ 24-এর পক্ষ থেকে শাহবাগীদের বিচারিক হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ডের বিচার সহ 7 দফা দাবি জানানো হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর এলাকায় ঋণের বোঝা ও পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক কৃষক। সকাল 9টার দিকে নিজ বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও 1.5 বছর বয়সী মেয়ে মিথিলা। পুলিশ মিনারুলের মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করেছে। পুলিশ জানায়, মিনারুল ও তার ছেলে এক ঘরে ছিলেন, অন্য ঘরে ঘুমাচ্ছিলেন স্ত্রী ও মেয়ে। সকালে প্রতিবেশীরা ঘরে এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেখতে পায় মিনারুল ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছেন, ছেলের মরদেহ বিছানায়, আর অন্য ঘরে স্ত্রী ও মেয়ের মরদেহ শোয়ানো রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল প্রথমে স্ত্রীকে ওড়না দিয়ে এবং মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন, পরে ছেলেকে শ্বাসরোধ করে নিজে আত্মহত্যা করেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। ইয়াজিদের মতো দুঃশাসন যেন আবার ফিরে না আসে, সে প্রত্যাশার কথা জানিয়েছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে পুরনো ঢাকার হোসেনি দালানে সিয়া মুসলিম সম্প্রদায় চেহালামে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। আক্তার হোসেন আরও বলেন, বিভিন্ন চিন্তা এবং মতের মানুষদের মধ্যে বিভাজন দেখতে চাই না। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল সহ কেন্দ্রীয় নেতারা। এই ইমামপাড়ার একটা অংশ আওয়ামী লীগের দখলে ছিল। 5 আগস্টের ঘটনার মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেছেন এবং সেই সময়টাতেই বেদখল হওয়া জায়গা আমাদের শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ইয়াজিদের শাসন থেকে যেভাবে মুক্তি পাওয়া গেছে, বাংলাদেশের মুসলমানরা হাসিনার শাসন থেকে, শোষণ থেকে যেভাবে মুক্তি পেয়েছে, সামনের বাংলাদেশে আর যেন কেউ হাসিনার মতো দুঃশাসন নিয়ে আসতে না পারে, ইয়াজিদের মতো দুঃশাসন নিয়ে আসতে না পারে, সেই কারণেই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সামনের বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব, এই আমাদের প্রত্যাশা। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM ইমরান রেজার উদ্যোগে নীলেরপাড়া জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের নেতাকর্মী সহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এবারে প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় 2 বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই 2 বাংলাদেশের নাম মামুন আলী এবং রেফাত বিশাত।
শুক্রবার মালয়েশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামা। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বার্তা সংস্থাটি বলছে মালয়েশিয়ায় যে দুই বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন 31 বছর বয়সী মোহাম্মদ মামুন আলী। তার বিরুদ্ধে 2023 সালের 28 জুলাই থেকে 2024 সালের 30 এপ্রিলের মধ্যে সাইফুল্লাহ ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট IS সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে এই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড অথবা 30 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। অপর অভিযুক্ত 27 বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে গত 10 জুলাই বিকেল 4:30 লার্কিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে IS সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। কাতারে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানের সাথে কাতার প্রবাসী বাংলাদেশি এবং রেমিটেন্স যোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার আয়োজনে বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার ও আমন্ত্রণে ছিলেন কাতারে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান। প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, গতকাল বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। দূতাবাসে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কাতার বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে 22 জন বক্তব্য দিয়েছেন। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক EM আকাশ, কাতারে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান। এ সময় কাতার প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের মাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল কুয়ালালামপুরের বুকিত বিনতাং আলোছায়া এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক BM রাসেল রানা। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। প্রধান বক্তা ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল। শোকসভায় বক্তব্য রাখেন ফারুক হোসেন, মারুফ শিকদার। দোয়া মাহফিলে কুরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান সাদ্দাম।